এই O2টা কোথায় চলে আসবে? টিস্যুতে চলে আসবে। O2টা কোথায় চলে আসবে? টিস্যুতে চলে আসবে। আর এই CO2টা কোথায় চলে আসবে? এই আরবিসিতে চলে এলো। H+টাকে যদি তুমি নিউট্রালাইজ না করতে পারো, ঠিক আছে, তাহলে এই H+ কিন্তু এই ক্লোরাইড শিফটের জন্য ঢোকা Cl- আয়নের সাথে রিঅ্যাক্ট করে HCl তৈরি করবে, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে, যেটা কিনা এই আরবিসির মধ্যে থাকা জলের সাথে রিঅ্যাক্ট করে কি করবে? কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। প্লাজমাতে তো জল আছে, 90% জল আছে। সেই জলের সাথে এই HCO3 বা বাইকার্বনেট আয়ন রিঅ্যাক্ট করছে, করে কি তৈরি হচ্ছে বাবা? H2CO3 তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের শরীরে অ্যালভিওলাই আছে। এই যে সেই ভদ্রলোক, মহামান্য অ্যালভিওলাই, তার এই অ্যালভিওলার এপিথেলিয়াল মেমব্রেন খুব ভালো। ইউক্যারিওটিক সেল তো নিউক্লিয়াস থাকবে, তাই নিউক্লিয়াস আঁকলাম। ঠিক আছে, তার নিচে কে আছে? এখানে মহামান্য বেসমেন্ট মেমব্রেন আছে। এই যে আমি ঠিক করে আঁকলাম, মহামান্য বেসমেন্ট মেমব্রেন আছে। তার নিচে কে আছে ভাই? তার নিচে আছে এই যে এই ব্লাড ক্যাপিলারিজ। ঠিক আছে, এতটাও বড় হয় না, হ্যাঁ, এত বড় 3 মাসেরও নয়, যাই হোক, এই, ঠিক আছে। আর এই ব্লাড ক্যাপিলারিজ থেকে রক্ত কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে ভাই? টিস্যুস। টিস্যু কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। কিন্তু মানে সেলের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, কে নিয়ে যাচ্ছে? আরবিসি নিয়ে যাচ্ছে। তো চলো আরবিসি আঁকি, স্কেম্যাটিক্যালি আঁকবো। না, হলো না, হলো না। আরবিসি আমরা কি জানি? ওভাল বাইকনকেভ ডিস্ক লাইক স্ট্রাকচার, যার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না? থাকে না, তার কারণ হচ্ছে যে, দেখো, আরবিসি আগের দিনই বলেছিলাম সুইগি বা জোম্যাটোর মতো কাজ করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে কি করে? চালান করে। ঠিক আছে, এই অ্যালভিওলাই থেকে অক্সিজেন নিয়ে যায় সেলে, সেল থেকে বা টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায় অ্যালভিওলাইতে। ভাবো তুমি একটা রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেছো, বিরিয়ানি অর্ডার করেছো, ঠিক আছে, এবার যে ডেলিভারি বয়, তার হেভি খিদে পেয়ে গেছে, সে যদি খুলে খেয়ে নেয়, তাহলে তুমি কি খাবে? সিমিলারলি আরবিসির মধ্যে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া থাকলে এটিপি প্রোডাকশন হতো, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন হতো, যেগুলো কিনা অক্সিজেনকে কনজিউম করে ফেলে। তো অক্সিজেনকে কনজিউম যদি আরবিসি করে, তাহলে এরা কি পাবে? আর কনভার্সলি এদের তৈরি কার্বন ডাইঅক্সাইড যদি আরবিসি অ্যাবজর্ব করে, তাহলে কি এক্সক্রিট করবে তুমি? কোনো কিছু এক্সক্রিট করা থাকবে না, তো কার্বন ডাইঅক্সাইড তোমার বডিতে ঘুরতেই থাকবে, সার্কুলেটেড হতেই থাকবে, কনসেন্ট্রেশন বাড়তেই থাকবে। তাই আরবিসিতে এসব কিচ্ছু নাই। ক্লিয়ার? তাহলে আরবিসি কি করে করে রেসপিরেশন? এরোবিক, অ্যানারোবিক, কোনো পাথওয়েতেই করে না, ক্যালসিয়াম ফসফেট পাথওয়েতে করে। সেটা বলেওছিলাম তোমাদের, সেটা তোমাদের সিলেবাসে নেই, জানার দরকার নেই। তো চলো আসল জায়গায় আসো। তো দুটো আরবিসি আনবো, একটা আরবিসি এইখানে, আর একটা আরবিসি এইখানে। কেন? মানে একটাই আরবিসি। এই ভদ্রলোক এখান থেকে এইখানে আসছে, এখান থেকে এইখানে যাচ্ছে।
ঠিক আছে, এই অবধি। এবার দেখো, এবার ধীরে ধীরে জিনিসটা বোঝার চেষ্টা করো। এই অবধি আশা করি সবাই ফ্রেমওয়ার্কটা বুঝতে পেরেছো আমি কি করতে চাইছি। আচ্ছা চলো এখানে লিখি অ্যালভিওলাই। চলো, এটা কি হলো, এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। আর কে আছে বাবা এইখানটা, এই যে এই ভদ্রলোক বেসমেন্ট মেমব্রেন, সব লিখে দিলাম। ঠিক আছে, এই দুজন কারা, আরবিসি, যাদের মধ্যে কি আছে, রেসপিরেটরি পিগমেন্ট আছে, কি আছে, হিমোগ্লোবিন। ক্লিয়ার? চলো এইবার আসল জায়গায় ঢোকা যাক। তুমি ইনহেল করলে, বাতাস গ্রহণ করলে, মুক্ত বাতাস গ্রহণ করলে, গ্রহণ করে তো তুমি ভাবছো বিশাল কিছু করে ফেললে, কিন্তু সেই গ্রহণ করা বাতাসের মধ্যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হেভি বেশি, মানে অ্যালভিওলের মধ্যে PO2 অফ অক্সিজেন ইজ হাই আর PCO2 অফ CO2 ইজ লো। কেন? তার কারণ তুমি যে বাতাসটা বাইরে থেকে নিচ্ছ তার মধ্যে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। তাতে তোমার যে বাতাসটা বাইরে থেকে নিচ্ছ তাতে 21 থেকে 22% অক্সিজেন আছে, আর লাইক 1 to 2% কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, তো অবভিয়াসলি পার্শিয়াল, যেহেতু কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইনহেলড এয়ারে বেশি, তো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনও বেশি থাকবে, তাই না? কারণ পার্সেন্টেজ অফ অক্সিজেন বেশি মানে কি, ইনহেলড এয়ারে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি ইনহেলড এয়ারের মধ্যে, তাহলে ডেফিনেটলি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনও ইনহেলড এয়ারে বেশি থাকবে রাদার দ্যান দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। একটু আগেই তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আমি ঠিক বলছি। ঠিক আছে, হলো। কিন্তু ক্যাপিলারির মধ্যে উল্টো কেস। কি কেস বাবা? ক্যাপিলারির মধ্যে আর এক গল্প চলছে। ক্যাপিলারি তো এইখানে হচ্ছে ডিঅক্সি, এই দিকটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, এই যে ঢুকলো ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর এই দিকটা কি, অক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, এরা কি করছে, এই ঢুকছে টিস্যুতে। তো ডিঅক্সিজেনেটেড ব্লাডটায় কি আছে এখানে, এর মধ্যে ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দ্যান পার্শিয়াল প্রেসার অফ O2। তার কারণ ডিঅক্সিজেনেটেড, অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি, অক্সিজেনের কনসেন্ট্রেশন কম। তাহলে এবার এসো ডিফিউশনে। ডিফিউশন কি বলছে? ডিফিউশন বলছে যে একটা গ্যাস হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে ফ্লো করে দেবে, বা হাই প্রেসার রিজিয়ন থেকে লো প্রেসার রিজিয়নে একটা গ্যাস ফ্লো করবে, তাই তো? তাহলে দেখো এখানে CO2 কম, মানে পার্শিয়াল প্রেসার অফ CO2 কম, এখানে বেশি, তাহলে ক্যাপিলারি থেকে CO2 কোথায় চলে যাবে? ক্যাপিলারি থেকে CO2 চলে যাবে অ্যালভিওলাইতে। ঠিক আছে, অসমোসিস, অসমোসিস না, ডিফিউশন ফলো করে হায়ার প্রেসার রিজিয়ন থেকে লোয়ার প্রেসার রিজিয়নে স্পন্টেনিয়াসলি চলে যাবে। কিন্তু অ্যালভিওলাইতে কি আছে না, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন দ্য ক্যাপিলারিজ। তাহলে এখানেও ডিফিউশন হয়ে কি হবে, হায়ার প্রেসার রিজিয়ন থেকে লোয়ার প্রেসার রিজিয়নে অক্সিজেন ঢুকে আসবে, অক্সিজেন বাবাজি ঢুকে এলো। এই যে অক্সিজেন বাবাজি ঢুকে এলো, একে আরবিসি ক্যাপচার করলো, করে নিয়ে এলো টিস্যুতে। ঠিক আছে, মানে আরবিসি না, হিমোগ্লোবিন ক্যাপচার করলো। তাহলে হিমোগ্লোবিন ক্যাপচার করলে কি করলো, Hb+O2 তৈরি করলো কি, Hb4O8। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন তৈরি করলো। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করলো। ব্যালেন্স করে দাও, এখানে 4 বসাও, এখানে 4 বসাও। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন হয়ে গেল। ক্লিয়ার? এই অক্সি হিমোগ্লোবিন চলে এলো কোথায়, এইখানে।
তাহলে এখানে আমরা কি লিখবো? ঠিক আছে, এইখানে একটা গল্প আছে। এই আরবিসি কোথা দিয়ে আসছে? প্লাজমা দিয়ে আসছে, তাই তো? টিস্যুর মধ্যেও কিন্তু যেহেতু রেসপিরেশন হয়েছে, কনসেন্ট্রেশন অফ CO2 বেশি আর কনসেন্ট্রেশন অফ O2 কম। তার মানে পার্শিয়াল প্রেসার অফ CO2 বেশি, পার্শিয়াল প্রেসার অফ O2 কম। কিন্তু এইখানে যেহেতু এটা অক্সিজেনেটেড ব্লাড আসছে, এখানে আবার উল্টো, এখানে পার্শিয়াল প্রেসার অফ O2 গ্রেটার, পার্শিয়াল প্রেসার অফ CO2 লেস, কারণ এটা কি অক্সিজেনেটেড ব্লাড। তাহলে কি হবে? এক্ষুনি কি বলেছি? অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন টুয়ার্ডস কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে ওর ভালোবাসা বেশি, প্রেম পীড়িত বেশি। তাহলে কার্বন ডাইঅক্সাইড তো যেই পেয়েছে বেশি পরিমাণে অক্সিজেনের থেকে, ও চট করে অক্সিজেনকে লাথি মারবে, এটা ভেঙে যাবে। Hb4O ভেঙে আবার কি হয়ে যাবে? 4টে Hb হয়ে যাবে প্লাস 4টে O2 তে ভেঙে যাবে। এই O2 টা কোথায় চলে আসবে? টিস্যুতে চলে আসবে। O2 টা কোথায় চলে আসবে? টিস্যুতে চলে আসবে। আর এই CO2 টা কোথায় চলে আসবে? এই আরবিসি তে চলে এলো। আরবিসি তে তো চলে তো এলো, এবার এসে কি হবে? এসে ভাই অন্য অনেক কিছু ব্যাপার আছে। কি কি ব্যাপার আছে দেখো। এখানে তোমাদের দুটো গল্প আমি বলি। অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্টেড হয় জানো? দুভাবে ট্রান্সপোর্টেড হতে পারে অক্সিজেন। O2 ট্রান্সপোর্ট যদি আমি লিখি, মনে রাখবে 97% কে নিয়ে যায়? আরবিসি নিয়ে যায়। আর 3% কে নিয়ে যায়? প্লাজমা নিয়ে যায়। কিন্তু CO2 ট্রান্সপোর্ট যদি আমি লিখি, তাহলে 23% নিয়ে যায় আরবিসি, 7% নিয়ে যায় প্লাজমা, আর বাকি 70% কে নিয়ে যায় জানো? ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট আয়নস। কিভাবে হচ্ছে চলো দেখা যাক। আরবিসি ফিজিক্যালি 23% কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নিল, ঠিক আছে? বাকি 7% এইখানে প্লাজমাতে চলে এলো, 7% প্লাজমাতে চলে এলো। এই 70% কি হবে? দেখো ভালো করে বুঝো, যে কোনো সেলের মধ্যে জল আছে তো, প্লাজমার মধ্যেও জল আছে 90%, সেলের মধ্যেও জল আছে, প্রচুর জল আছে। 70% অফ আ সেলস ওয়েট ইজ ওয়াটার। তাহলে জলের মধ্যে কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেটার ডিসলভ হবে দ্যান অক্সিজেন, কারণ একটু আগেই বলেছিলাম যে ইন ওয়াটার সলিউবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইজ 20 টাইমস গ্রেটার দ্যান দ্য সলিউবিলিটি অফ অক্সিজেন। তাহলে H2O প্লাস CO2 মিলে কি হবে? H2CO3 হবে। এইটা আবার ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি করবে, H প্লাস আর HCO3 মাইনাস। এই HCO3 মাইনাস হচ্ছে বাইকার্বনেট আয়ন, ঠিক আছে? বাইকার্বনেট আয়ন। প্লাজমাতেও তাই হচ্ছে, প্লাজমাতেও তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। এখানেও তো জল আছে, 7% কার্বন ডাইঅক্সাইড এই জলটার সাথে কি করবে? রিঅ্যাক্ট করবে। করে কি করবে? আমি একেবারেই লিখলাম H প্লাস প্লাস HCO3 মাইনাস তৈরি করবে, তাই তো? কিন্তু সেলের ভেতর মানে আরবিসির ভেতর এই প্রসেসটা বাইকার্বনেট আয়ন তৈরি হওয়া আর প্লাজমার ভেতর বাইকার্বনেট আয়ন তৈরি হওয়া দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। কিভাবে ডিফারেন্ট জিনিস ভাই? মনে রাখবে, এই যে আরবিসি এর মধ্যে যে প্রসেসটা করাচ্ছে, আরবিসির মধ্যে, এটা তো আরবিসি, আরবিসির মধ্যে এই প্রসেসটা যে করাচ্ছে মানে জলের সাথে কার্বন ডাইঅক্সাইডকে রিঅ্যাক্ট করিয়ে যে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেটা ভেঙে যে H প্লাস আর বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে, মানে
এইচ প্লাস আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে, এই প্রসেসটা কে করছে জানো তো? ইন আরবিসির মধ্যে এটা কে করছে জানো? এটা এনজাইম করছে, একটা এনজাইম করছে। সেই এনজাইমটার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস। এই কার্বনিক অ্যানহাইড্রেস আরবিসি তে প্রচুর থাকে, প্লাজমাতে প্লাজমাতে নেগলিজিবল, প্রায় থাকেই না। নেগলিজিবল কার্বনিক অ্যানহাইড্রেস থাকে, প্লাজমাতে থাকেই না, আরবিসিতে প্রচুর থাকে, প্রচুর থাকে। এবং মনে রাখবে এই কার্বনিক অ্যানহাইড্রেস আমাদের হিউম্যান বডির ফাস্টেস্ট ওয়ার্কিং এনজাইম। ঠিক আছে, এই কার্বনিক অ্যানহাইড্রেস আমাদের হিউম্যান বডির ফাস্টেস্ট ওয়ার্কিং বা ফাস্টেস্ট অ্যাক্টিং এনজাইম অফ আওয়ার হিউম্যান বডি। কতটা ফাস্ট? কতটা ফাস্ট না, 1 মিনিটে, ঠিক আছে, এই দিকের এই আরবিসি ফারবিসি আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, এক মিনিটে 1 মিনিটে কার্বনিক অ্যানহাইড্রেস সিএ কতগুলো বাইকার্বনেট আয়ন তৈরি করতে পারে জানো? 3.6 crores। 1 মিনিটে কার্বনিক অ্যানহাইড্রেস 3.6 crores HCO3 মাইনাস আয়নস তৈরি করতে পারে। আর প্লাজমাতে প্লাজমাতে ইন 1 hour, এটা আরবিসি তে, আর এটা প্লাজমাতে 1 ঘন্টায়, যেহেতু কার্বনিক অ্যানহাইড্রেস প্রায় প্লাজমাতে নেই, 1 ঘন্টায় only 200 to 300 HCO3 মাইনাস আয়নস তৈরি হয় প্লাজমাতে। তাহলে ভাবো 1 মিনিটে একটা আরবিসির মধ্যে 3.6 crore HCO3 আয়নস তৈরি হয়, আর 1 ঘন্টায় প্লাজমার মধ্যে 200 থেকে 300। তাহলে 1 ঘন্টায় আরবিসি তে কত হয়? 3.6 into 6, 3.6 into 6 করো, 21.6 crore HCO3 মাইনাস আয়নস তৈরি হয় 1 ঘন্টায় ইন 1 আরবিসি। আর প্লাজমাতে 1 ঘন্টায় মাত্র 200 থেকে 300। তাহলে একটা কথা বলো তো ভাই, এই HCO3, এই যে HCO3 টা আছে, এই HCO3 আরবিসি তে বেশি, প্লাজমায় কম। তাহলে এই ভদ্রলোক শটান প্লাজমায় বেরিয়ে আসবে তো, শটান প্লাজমায় বেরিয়ে আসবে তো, তাই না? প্লাজমায় বেরিয়ে আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? প্লাজমায় যদি বেরিয়ে আসে বেশি পরিমাণ বাইকার্বনেট আয়নস, তাহলে কি হবে? আমাদের ব্লাডের আয়নিক ইমব্যালেন্স হয়ে যাবে। আমাদের ব্লাডের যে একটা আয়নিক ইকুইলিব্রিয়াম আছে সেটা নষ্ট হয়ে যাবে, যার ফলে ব্লাড প্রপারলি কাজ করতে পারবে না। ঠিক আছে, ব্লাডের যে ট্রান্সপোর্টিং যে ব্যাপার মেকানিজমটা আছে সেটা ভেঙে পড়বে, ব্লাডের যে এনজাইমেটিক ব্যাপার আছে সেটা ভেঙে পড়বে, ইনফ্যাক্ট ব্লাড ক্লটিংয়েও সমস্যা হবে। সেইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য প্লাজমা থেকে আরবিসির মধ্যে ঢোকে হচ্ছে ক্লোরাইড আয়নস, Cl মাইনাস আয়নস ঢোকে, ক্লোরাইড আয়নস ঢোকে। ঠিক আছে, এই যে প্লাজমা থেকে যে ক্লোরাইড আয়নস ঢুকছে একটা আরবিসির মধ্যে, এটাকে আমরা বলি ক্লোরাইড শিফট অর হ্যামবার্গারস এফেক্ট। হ্যামবার্গার মানে ওই ম্যাকডোনাল্ডস ভেবো না, এটা সায়েন্টিস্টের নাম। ঠিক আছে, উনি আবিষ্কার করেছিলেন, তাই হ্যামবার্গারস এফেক্ট। আর এই ফেনোমেননটাকে কি বলা হচ্ছে? এই ফেনোমেননটাকে বলা হচ্ছে, আমি এখান দিয়ে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, ক্লোরাইড শিফট বা হ্যামবার্গারস এফেক্ট। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গারস এফেক্ট হলো। তো এবারে এই HCO3 মাইনাসটার কি হবে? HCO3 মাইনাসটা প্লাজমাতে
HCO3 কি করবে, প্লাজমাতে যে Na প্লাস আর K প্লাস আয়নস আছে এদের সাথে রিঅ্যাক্ট করবে, করে তৈরি কি করবে, HCO3 মাইনাসটা কি করবে, Na প্লাস বা K প্লাস আয়নস যারা আছে তাদের সাথে রিঅ্যাক্ট করে কি করবে, NaHCO3 তৈরি করবে অথবা KHCO3 তৈরি করবে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এন্ড পটাশিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেটটাই কোথায় যাবে, এই ক্যাপিলারিদের দ্বারা ক্যারিড হয়ে কোথায় চলে আসবে না এই অ্যালভিওলের কাছাকাছি, মানে এই রিজিয়নটায়, এইখানটায় চলে আসবে NaHCO3 বা KHCO3 চলে আসবে এই অ্যালভিওলার এই রিজিয়নটার কাছাকাছি। ঠিক আছে, এইভাবে দেখো, এইভাবে কিন্তু 70% কার্বন ডাইঅক্সাইড এইভাবে এই বাইকার্বনেট আয়নসের মাধ্যমে বা বাইকার্বনেট সল্টস এর মাধ্যমে 70% কার্বন ডাইঅক্সাইড কিন্তু ট্রান্সপোর্টেড হয়। বোঝা গেল? এইখানে আরেকটাও জিনিস হয়, এই ক্লোরাইড শিফটের এই যে ফেনোমেননটা, এখানে আরেকটাও জিনিস হয় যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, যাকে বোরস এফেক্ট বলে। ঠিক আছে, বোরস এফেক্ট বলে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। কিন্তু এখানে কিন্তু সমস্যার সমাধান হলো না, এখানে কিন্তু সমস্যার সমাধান একদমই হলো না। এই একটা ছোট্ট ভদ্রলোক আছে, দেখতে পাচ্ছ, H প্লাস আয়ন, ঠিক আছে, আর আরেকটাও মারাত্মক জিনিস ঢুকে গেছে, ক্লোরাইড আয়ন, Cl মাইনাস আয়ন। মনে রাখবে এই H প্লাস আর Cl মাইনাস এর মধ্যে হেভি হেভি সম্পর্ক, মানে একদম, মানে কি বলবো, মানে সে ঝরে ঝরে পড়ছে সম্পর্ক। ঠিক আছে, তো H প্লাসটাকে যদি তুমি নিউট্রালাইজ না করতে পারো, ঠিক আছে, তাহলে এই H প্লাস কিন্তু এই ক্লোরাইড শিফটের জন্য ঢোকা Cl মাইনাস আয়নের সাথে রিঅ্যাক্ট করে HCl তৈরি করবে, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে, যেটা কিনা এই আরবিসির মধ্যে থাকা জলের সাথে রিঅ্যাক্ট করে কি করবে, কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে বুঝতে পারছো, তোমার আরবিসির ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে গেলে কি হতে পারে, আরবিসিটা গলে যাবে, মরে যাবে আরবিসি গুলো, এবং তুমিও পটল তুলবে। তো এটা হতে দেওয়া যায় না। তো এটা যাতে না হয়, তাহলে এর মধ্যে কি হচ্ছে, দেখো এখানে 4টে হিমোগ্লোবিন আছে, তো এখান থেকে একটা একটা করে হিমোগ্লোবিন আসবে, এসে কি করবে, এই Hb প্লাস H প্লাস রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, এটা আমি একটু বড় করে এঁকে দিচ্ছি, কি করবে, Hb প্লাস H প্লাস মানে হিমোগ্লোবিন প্লাস হাইড্রোজেন একসাথে রিঅ্যাক্ট করে কি করবে, HbH তৈরি করবে। এই HbH টা কি, এখানে লিখছি, HbH টা কি, হিমোগ্লোবিনিক অ্যাসিড। ঠিক আছে, হিমোগ্লোবিনিক অ্যাসিড, অ্যাসিড কারণ হাইড্রোজেন আছে বলে অ্যাসিড। ঠিক আছে, দরকার নেই, তোমরা জাস্ট এই HbH তৈরি হচ্ছে এটা মনে রাখবে। ঠিক আছে, HbH তৈরি হচ্ছে, HbH তৈরি হওয়ার ফলে কি হলো, এই হাইড্রোজেনটা মানে H প্লাস আয়নটা আর Cl মাইনাস আয়নের সাথে কি করলো, আর রিঅ্যাক্ট করতে পারলো না, রিঅ্যাক্ট করতে পারলো না, যার ফলে আমাদের আরবিসির ভেতরে HCl তৈরি হলো না। এই অবধি আশা করি বোঝা গেছে টিস্যু সাইডে কি হচ্ছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা টিস্যু সাইডে কিভাবে হচ্ছে, তার কি কি কেমিক্যাল রিঅ্যাকশনে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, এগুলো আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এবার আমরা আসব কি করে এই অ্যালভিওলার সাইডে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। তার জন্য আমি এই নিচের পোর্শনগুলো মুছে দিচ্ছি, নাহলে আমি লিখতে পারবো না। তোমরা লিখে নিয়েছো আই হোপ, যদি নাও লিখে নিয়ে থাকো একটু রিমাইন্ড করে দেখে নেবে বা স্ক্রিনশট তুলে পরে খাতায় সুন্দর করে লিখে নেবে। ক্লিয়ার? তো আমি এটা কিছুটা রিমুভ করছি, ইরেজ করছি, নাহলে আমি বাকি পোর্শনটা কমপ্লিট করতে পারবো না। টিস্যু সাইটের গল্প হয়ে গেছে, এই গল্প মুছে দিচ্ছি, নেক্সট এপিসোড। ঠিক আছে, চলো নেক্সট এপিসোডটার জন্য সুন্দর করে এখানে আরবিসিটা আগে আঁকি, স্কিমেটিক আরবিসি। ঠিক আছে, বায়োলজিক্যালি অ্যাকিউরেট আঁকছি না,
ওকে, সো এখানে কি হলো দেখো, এইখানে সমস্ত বাইকার্বনেট আয়ন প্লাজমায় চলে এসছে, আর প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন ভেতরে চলে এসছে আরবিসির মধ্যে। যেই অ্যালভিওলাইয়ের কাছাকাছি আসবে প্লাজমাতে প্রায় কোনো ক্লোরাইড আয়ন থাকবে না, আর আরবিসিতে প্রায় কোনো বাইকার্বনেট আয়ন থাকবে না। কিন্তু সেটা হলে তো চলবে না, তাই না? কারণ আলটিমেটলি CO2 কে তোমাকে লাথি মেরে বার করতে হবে, আর ক্লোরিন বা ক্লোরাইড আয়নসকেও তোমাকে প্লাজমায় ফেরাতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে প্রথমেই যেটা হবে Cl মাইনাস বেরিয়ে যাবে, HCO3 মাইনাস ভেতরে আসবে। কি করে আসবে HCO3 মাইনাস ভেতরে? ওই যে ভাই NaHCO3 বা KHCO3 এরা ভেঙে যাবে, এরা ভেঙে যাবে, এরা ভেঙে যাবে। ভেঙে কি করবে, সেই Na প্লাস HCO3 মাইনাস, ঠিক আছে, AOK প্লাস আর HCO3 মাইনাস তৈরি করবে। এই Na প্লাস K প্লাস রয়ে যাবে প্লাজমায়, HCO3 মাইনাসটা তখন কি হবে, বাইরে বেশি ভেতরে কম, বাইরে থেকে ভেতরে ঢুকবে। আর এরা ভেতরে ঢোকা মানে কি হবে, ক্লোরিন ভেতরে বেশি বাইরে কম, ক্লোরাইড আয়ন ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। হয়ে গেল ঝামেলা শেষ, ঠিক আছে, মিটে গেল ঝামেলা। আচ্ছা, এই যে 7% এখানে লাইক তৈরি হচ্ছে বাইকার্বনেট আয়ন প্লাজমার মধ্যে, যে HCO3 মাইনাস তৈরি হচ্ছে, তারাও এইখানে চলে এসছে, তারাও এইখানে চলে এসছে, ঠিক আছে। সেই ভদ্রলোক ভদ্র মহিলারাও এইখানে চলে এসছে, প্লাজমাতে যে HCO3 মাইনাস তৈরি হচ্ছে, মানে প্লাজমাতেও তো NaHCO3 KHCO3 তৈরি হয়েছে, তারাও এভাবে ভেঙে চলে এসছে, ঠিক আছে। HCO3 মাইনাস এখানেও তাই হয়েছে, চলে এসছে। তো এদের দুজনেরই পরিণতি এক। কি পরিণতি, এখানে HCO3 মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে HBH তৈরি হলো না, এরা এত শেয়ানা ঠিক অ্যালভিওলের কাছাকাছি এসে, মানে আরবিসির অ্যালভিওল এই টিস্যু থেকে অ্যালভিওলের কাছে যেতে যে টাইমটা লাগে, ওই টাইমটাই এদের আয়ুষ্কাল। তারপরে ভেঙে গিয়ে কি হয়ে যাবে, আবার H প্লাস আর HB তে ভেঙে যাবে। এবার এই H প্লাস আর HB যে ভেঙে গেল, ঠিক আছে, এই যে H প্লাস আর HB ভেঙে গেল, এই হাইড্রোজেনটা এই HCO3 এর সাথে কম্বাইন করে আবার H2CO3 তৈরি করবে। এই H2CO3 কি করবে, এর হাইড্রোলাইসিস হবে, এর হাইড্রোলাইসিস হয়ে কি তৈরি করবে, H2O প্লাস CO2, ঠিক আছে। হাইড্রোলাইসিস হয়ে কি তৈরি করবে, H2O প্লাস CO2, ঠিক আছে। মানে এর মধ্যে ক্যাপিলারির মধ্যে চলছে, H2O প্লাস CO2 তৈরি হলো, ওয়াটার ভেপার আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। আলটিমেটলি ক্যাপিলারির ভেতরে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন এইভাবে বেড়ে যাচ্ছে, তাই না? আলটিমেটলি তো এইভাবে ক্যাপিলারির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ছে, কারণ এটা তো আরবিসি, এটা তো ক্যাপিলারির মধ্যেই হচ্ছে। তাহলে ক্যাপিলারির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ছে উইথ রেসপেক্ট টু অ্যালভিওলার এয়ার। তো বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা, বেরিয়ে যাচ্ছে। আবার এইখানে শেয়ানা এই হিমোগ্লোবিন, ফ্রি হিমোগ্লোবিন কি করছে, অক্সিজেন এখানে কম, অ্যালভিওলার এর বেশি, যে অক্সিজেনটা ঢুকছে এই ফ্রি হিমোগ্লোবিনটা সেই অক্সিজেনের সাথে আবার বাইন্ড করছে, ঠিক আছে। আবার বাইন্ড করে কি করছে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। এই জিনিসটা আবার হচ্ছে। তাহলে এইটা যদি ক্লোরাইড শিফট হয় এই টিস্যুতে, এইখানে হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট, রিভার্স ক্লোরাইড শিফট অ্যালভিওলার সাইডে। আর এইখানে টিস্যুর দিকে যেমন বোর্স এফেক্ট হয়,
অ্যালভিওলের দিকে কি হয়, হলডেন্স এফেক্ট। ঠিক আছে, এই বোরস এফেক্ট এন্ড হলডেন্স এফেক্ট, যেটা বোর হলডেন এফেক্ট, এবং এদের জন্য যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। অল্প বাকি আছে, তার সাথে রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন এলিমেন্টস এন্ড ডিজিজও আলোচনা করে চ্যাপ্টার শেষ করে দেবো। আজকের জন্য এটুকু আপাতত মনে রাখো, অ্যালভিওলার সাইডে হয় রিভার্স ক্লোরাইড শিফট, কারণ টিস্যু সাইডে যে ক্লোরাইড শিফটটা হচ্ছে তার উল্টোটা করছে এখানে, আর টিস্যু সাইডে বোরস এফেক্ট হচ্ছে, এখানে হলডেন্স এফেক্ট হচ্ছে। ঠিক আছে, Hb4O8 তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো, তার কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে আরবিসির মধ্যে পার্শিয়াল প্রেসার অফ CO2 কম, কিন্তু এখানে ডিফিউশন হয়ে যেই আরবিসির মধ্যে অক্সিজেন ঢুকেছে, তো আরবিসির মধ্যে এখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি, হাই পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যেহেতু বেশি, তাই হিমোগ্লোবিন বাধ্য হয়েছে অক্সিজেনের সাথে সম্পর্ক স্থাপন করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করতে। আর কিছুটা এই যে ফিজিক্যাল সারফেস অ্যাডিশনের জন্য, যাকে অ্যাডসর্পশন বলে, সেই অ্যাডসর্পশনের জন্য বা ফিজিক্যাল ফেনোমেনা যে অ্যাডসর্পশন, তার জন্য যে ফিজিক্যাল ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাই আরবিসি, যেটা কিনা 23% বা 23%, সেইটা কিভাবে হচ্ছে, এখানে এলিমিনেট কিভাবে হচ্ছে ভাই, না সিম্পল ডিফিউশন হয়, সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে, পার্শিয়াল প্রেসারের গ্রেডিয়েন্টের তারতম্যের জন্য সিম্পল ডিফিউশন হয়ে বেরিয়ে যাচ্ছে। এখানেও দেখো প্লাজমাতে আসো, প্লাজমাতেও যে বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে, প্লাজমাতে এই যে বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে প্লাজমাতে, এরা কি করছে, এরা প্লাজমার জল বা H2O এর সাথে H2CO3 রিঅ্যাক্ট করছে, মানে সরি H2CO3 না, ভেরি সরি, প্লাজমাতে তো জল আছে, 90% জল আছে, সেই জলের সাথে এই HCO3 বা বাইকার্বনেট আয়ন রিঅ্যাক্ট করছে, করে কি তৈরি হচ্ছে বাবা, H2CO3 তৈরি হচ্ছে। ঠিক আছে, যেটার কি না, জল তো এক্সেস আছে, তো এই এক্সেস জলে হাইড্রোলাইসিস হয়ে কি হয়ে যাচ্ছে, H প্লাস, এই সরি, প্লাজমায় তো জল এক্সেস, প্লাজমায় তো জল এক্সেস, এদিকে লিখি, প্লাজমায় তো জল এক্সেস, তো সেই এক্সেস জলে H2CO3 হাইড্রোলাইসিস হয়ে কি তৈরি হয়ে যাচ্ছে, H2O তৈরি হচ্ছে প্লাস CO2 তৈরি হচ্ছে, যে CO2 কিনা এই অ্যালভিওলার এয়ারে থ্রু ডিফিউশন ঢুকে যাচ্ছে, তো এইভাবে CO2 বেরিয়ে গেল। আচ্ছা, এই অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন, যেমন অক্সি হিমোগ্লোবিন, তেমন ঠিক তেমন ভাবেই, হ্যাঁ, এই এইখানটা লিখছি, ঠিক তেমন ভাবেই CO2 প্লাস হিমোগ্লোবিন কি তৈরি করে, ক্যারবামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন। আর কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিন কি তৈরি করবে, এটা তোমরা সবাই জানো, কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে CO2 প্লাস হিমোগ্লোবিন হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর কার্বন মনোক্সাইড প্লাস হিমোগ্লোবিন হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, আর অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে Hb প্লাস অক্সিজেন মানে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর কার্বন মনোক্সাইড আর হিমোগ্লোবিনের যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। এই তিনটে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর আসে। ঠিক আছে, তো এইভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এবং এই যে Hb4O8 যেটা এলো, সেটা আবার ঘুরে ফিরে টিস্যুর কাছে এসে এক্ষুনি যেটা দেখালাম যে ফেনোমেননটা টিস্যু সাইডে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, সেটা করবে, এবং এই জিনিসটা চক্রাকারে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে 24/7 অ্যান্ড থ্রু আউট ইয়োর লাইফ। ঠিক আছে, এইভাবে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু সম্পন্ন হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।